কিছু মুহূর্ত থাকে যেগুলো ঘটার আগে পৃথিবী নিঃশব্দ হয়ে যায়, পাখিরাও ডাকে না, হাওয়ারা থমকে দাঁড়ায়, আকাশটা হঠাৎ একটু বেশি ফাঁকা মনে হয়। এমন না যে আপনি জানেন কিছু একটা হতে যাচ্ছে, কিন্তু আপনার ভেতরের কোথাও একটা অদ্ভুত চিনচিনে অনুভূতি জেগে ওঠে। বলা হয় যদি আপনি কোনো বড় বিপদের আগে খুব মন দিয়ে চারপাশে তাকান তাহলে আপনি সেটা দেখতে পারবেন না, কিন্তু অনুভব করবেন। কি হয় না সে অনুভূতি? ভবিষ্যৎ আসলে নিঃশব্দে আসে। আমরা অনেক সময় মনে করি পৃথিবী বদলায় যুদ্ধ দিয়ে, ভোট দিয়ে এবং বিপ্লব দিয়ে, কিন্তু কখনো কখনো পৃথিবী বদলে যায় মাত্র 3 সেকেন্ডে। 3টি গুলি, একটা রাস্তার মোড়, একজন মানুষ যার মাথা হঠাৎ সোজা থাকে না, নিথর হয়ে পড়ে যায়। কেউ বলে এটা রগরগে ইতিহাস, কেউ বলে এটা ষড়যন্ত্র, কিন্তু সত্যি বললে এটা আসলে একটা মৃত্যু, যেটা ঠিক মৃত্যুর মতো না, কারণ সেখানে আদর্শ মরেছিল, স্বপ্ন মরেছিল, একটা বিশ্বাস যে রাষ্ট্র ভালো কিছু চাইতে পারে। সেটা গুলি খেয়ে পড়ে গিয়েছিল একটা খোলা গাড়ির পেছনের সিটে। জীবনের কিছু দিন আসে যেগুলোর উপর আপনি ফিরে তাকালেও চোখে কেবল কুয়াশাই ধরা পড়ে। 22 নভেম্বর 1963, ডালাস। একজন মানুষ গুলিবিদ্ধ হয়নি, একটা আদর্শকে চুপচাপ মাটি চাপা দেওয়া হয়েছিল। জন ফিটজেরাল্ড কেনেডি, আমেরিকার প্রেসিডেন্ট, একজন প্রশ্নকারী, একজন স্বপ্নদ্রষ্টা, আর তাই হয়তো তাকে বাঁচতে দেয়া হয়নি। 1953 সালের এক গ্রীষ্মকাল, ল্যাংলি শহরের অদূরে ভার্জিনিয়ার এক কাঠের কেবিনে বসে এক মানুষ চুপচাপ লিখে যাচ্ছিলেন। নাম অ্যালেন ডালেস, সিআইএর প্রথম পরিচালক। সদ্য শেষ হয়েছে কোরিয়ান যুদ্ধ, বিশ্বজুড়ে কোল্ড ওয়ারের শুরু। কেবিনে বসে তিনি একটি নতুন নীতিমালা লিখছিলেন, যার মূল কথা ছিল কখনো কখনো রাষ্ট্রকে বাঁচাতে হলে সত্যকে হত্যা করতে হয়। সেই বছরই তিনি চিঠি লিখেছিলেন হোয়াইট হাউসে নতুন নির্বাচিত সিনেটর জন এফ কেনেডির উদ্দেশ্যে। তাতে ছিল রাষ্ট্রের প্রতি আনুগত্যের আহ্বান আর একটা লাইন যা প্রায় কেউ পড়ে না: পাওয়ার ইজ ডেলিকেট, দোজ হু কোশ্চেন ইট রেয়ারলি সার্ভাইভ ইট। 10 বছর পর 22 নভেম্বর 1963, একটি গাড়ি ডালাচের রাস্তায় এগিয়ে চলছে ধীরে ধীরে। একজন মানুষ হাসছে, হাত নাড়ছে, আর কিছু মাইল দূরে বসে কেউ একজন নিশানা তৈরি করছে। আর এক যুগ আগের সেই কেবিনের শব্দগুলো তখন নিঃশব্দে বাস্তবে রূপ নিচ্ছে: দোজ হু কোশ্চেন ইট রেয়ারলি সার্ভাইভ ইট। কেউ জানতো না ঠিক এই মুহূর্তে ইতিহাস বদলে যাচ্ছে। 3টি গুলি, 3টি মুহূর্ত, 3টি স্তব্ধতা আর একটি মৃত্যু। জন ফিটজেরাল্ড কেনেডি, আমেরিকার 35তম প্রেসিডেন্ট। তাকে গুলি করা হয়েছিল প্রকাশ্যে, রাস্তায়, দিনের আলোয়, হাজারো মানুষের সামনে। এমনকি টেলিভিশনের পর্দায় লাইভ হত্যার দায় চাপানো হয় একজন মানুষের উপর। লি হার্ভি অসওয়াল্ড, যিনি নাকি একাই পুরো পরিকল্পনা করেছিলেন, কিন্তু খটকা লাগে এখানেই। আটকের পর অসওয়াল্ডকে আদালতে নেওয়া হয়নি, নেই কোনো জবানবন্দি, নেই কোনো তদন্ত। কিন্তু কেন? প্রেসিডেন্ট কেনেডির হত্যার মাত্র 48 ঘন্টার মধ্যেই আরেকটি শকিং ঘটনা ঘটে। লাইভ টিভির ক্যামেরার সামনে আবার একজনকে গুলি করে হত্যা করা হয়। এটা কোনো গোপন জায়গায়, কোনো অজানা পরিস্থিতিতে নয়, বরং সবার চোখের সামনে, যেখানে মানুষ, ক্যামেরা এবং ইতিহাস এক জায়গায় মিলিত হয়। এই হত্যাকাণ্ডের খুনি ছিলেন জ্যাক রুবি, যিনি ছিলেন এক সাধারণ নাইট ক্লাব মালিক। তার ভাষ্যমতে সে চেয়েছিল প্রেসিডেন্ট কেনেডির পরিবারকে যাতে আর কোনো যন্ত্রণা সহ্য করতে না হয়, তাই সে এই কাজটি করেছে। কিন্তু এই বর্ণনা যতই সহজ সরল মনে হোক না কেন, এর পেছনে হাজারো প্রশ্ন লুকিয়ে আছে। জ্যাক রুবির এই কাজ কি সত্যি এক ব্যক্তির আবেগের ফল ছিল, নাকি এর পেছনে আরো গভীর কোনো ষড়যন্ত্র? কারণ 1922 সালে মার্কিন সরকার একটি আইন পাশ করে যা দাবি করে জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সমস্ত নথিপত্র জনসম্মুখে আনা হবে। তবু আজকের দিনেও হাজার হাজার নথি ক্লাসিফাইড রয়ে গেছে, অর্থাৎ জনসাধারণের জন্য গোপন। সরকারের দাবি এই গোপনীয়তা কারণ জাতীয় নিরাপত্তা, কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি হত্যাকাণ্ড সত্যি একজন উন্মাদের একাকীর কাজ হয়ে থাকে, তাহলে এই গোপনীয়তা এতদিন কেন বজায় রাখা হচ্ছে? কেন এত তথ্য চাপা রাখা হয়? এই প্রশ্ন আমাদের বুঝিয়ে দেয় যে হত্যাকাণ্ডের পেছনে হয়তো ছিল কোনো শক্তিশালী গোষ্ঠীর হাত।
হত্যার পরদিন থেকে চারদিকে ছড়িয়ে পড়েছিল গুজব, ফিসফাস, ষড়যন্ত্রের ছায়া। প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন, যিনি হঠাৎ করেই দেশের সর্বোচ্চ পদে আসীন হয়ে গেলেন, তিনি উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি জানতেন, যদি আমেরিকার সাধারণ মানুষ ভাবতে শুরু করে এটা রাশিয়া বা কিউবার কাজ, তাহলে যুদ্ধ লাগতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ। তাই পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে 29 নভেম্বর 1963 একটি কমিশন গঠন করলেন তিনি। নাম দিলেন দ্য প্রেসিডেন্টস কমিশন অন দ্য অ্যাসাসিনেশন অফ প্রেসিডেন্ট জন এফ কেনেডি। কিন্তু লোকে সহজ নামে চিনল ওয়ারেন কমিশন, প্রধান বিচারপতি আর্ল ওয়ারেনের নামে। এই কমিশন প্রায় 10 মাস ধরে কাজ করে। তারা বিশ্লেষণ করে FBI এর রিপোর্ট, প্রেসিডেন্টের অটোপসি রিপোর্ট, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, সেই বিখ্যাত জাপ্রুডার ফিল্ম, একজন সাধারণ লোকের তোলা ভিডিও যেখানে পুরো গুলির ঘটনা ধরা পড়েছে। আর এমনকি তারা ঘটনাটি বিজ্ঞানসম্মতভাবে রিক্রিয়েট করেও দেখে। সব কিছুর শেষে তারা জানালেন লি হার্ভে অসওয়াল্ড একাই খুন করেছে। 3টি গুলি চালিয়েছে। একটি গুলি ঘাট দিয়ে ঢুকে বুক দিয়ে বেরিয়ে বসা গভর্নর কলোনেলের গায়ে লাগে, দ্বিতীয় গুলির মাথায় লেগে প্রেসিডেন্টকে মেরে ফেলে, তৃতীয়টা মিস করে। এই প্রথম গুলিটাকে বলা হয় সিঙ্গেল বুলেট থিওরি। কেউ কেউ বলে ম্যাজিক বুলেট, কারণ একটা গুলি যদি ঘাট দিয়ে ঢুকে বুক ভেদ করে অন্যজনের পিঠ, হাত, উরু সব কিছু ছুঁয়ে দেয়, তাহলে সেটাকে জাদুর গুলি না বলে আর কী বা বলা যায়। ডালাস শহরের ডিলি প্লাজার সেই জায়গাটায়, যেটার পাশে ছিল এক উঁচু টিলার মতো ঘাসে ভরা অংশ, গ্রাসি নল। অনেক প্রত্যক্ষদর্শী শপথ করে বলেছিল গুলির শব্দ ওখান থেকে এসেছিল, কেউ বলেছিল রেল ইয়ার্ডের পাশ থেকে। কিন্তু ওয়ারেন কমিশন বলল না, কোনো ষড়যন্ত্র ছিল না, অসওয়াল্ড একাই খুনি। আর জ্যাক রুবি, যে অসওয়াল্ডকে মেরে ফেলে, সে নিজেও একাই কাজ করেছে। ওয়ারেন কমিশনের রিপোর্ট প্রকাশের পর শুরু হয় বিপ্লব। কিন্তু নিউ অরলিন্স শহরটা একরকম ঘুমিয়েছিল তখন। তবে এক মানুষের চোখে ঘুম ছিল না, জিম গ্যারিসন, একজন সাধারণ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, কিন্তু অস্বাভাবিক রকমের সাহসী। তিনি বিশ্বাস করতেন লি হার্ভি অসওয়াল্ড একা ছিলেন না। প্রেসিডেন্ট কেনেডির খুন কোনো একলা পাগলের কাজ ছিল না, এটা ছিল একটা গভীর ষড়যন্ত্র। তার আঙ্গুল উঠেছিল CIA এর দিকে, উঠেছিল অ্যান্টি ক্যাস্ট্রো গুপ্তচরের দিকে, এমনকি উঠেছিল নিউ অরলিন্স শহরের কিছু অদ্ভুত চরিত্রের দিকে, যারা দিনের বেলা সাধারণ মানুষ, কিন্তু রাতের অন্ধকারে তারা হয়ে ওঠে অশুভ ছায়ামূর্তি। জিম গ্যারিসন তার তদন্তে উঠে আসা প্রমাণ, গল্প, চরিত্র সব কিছু একত্র করলেন। ক্লে শেও নামের এক ব্যবসায়ী, যার চেহারায় ভদ্রলোক, মুখে পলিটিক্যাল স্মার্টনেস, তাঁকে দাঁড় করালেন আদালতের কাঠগড়ায়। অভিযোগ, তিনি ছিলেন CIA এর সহযোগী এবং কেনেডি হত্যার ষড়যন্ত্রে জড়িত। আদালতে শুরু হয় এক টান লড়াই, কিন্তু শেষ পর্যন্ত সেও খালাস পান। তবে এই মামলা একটি জিনিস বদলে দিয়েছিল, বিশ্বাস। মানুষ বিশ্বাস করতে শুরু করলো যে সত্যটা বইয়ের পাতায় নেই, লুকানো আছে ছায়ার মাঝে। গ্যারিসনের লেখা বই অন দ্য ট্রেইল অফ দ্য অ্যাসাসিনেশন থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক অলিভার স্টোন বানান 1991 সালের আইকনিক সিনেমা JFK। আরো গভীরে, আরো অন্ধকারে লুকিয়েছিল আরো এক গল্প। এক বৃদ্ধ, এক সময়ের CIA এর লোক, নাম হোয়ার্ড হান্ট, যার জীবন কেটেছে CIA এর বিশাল মিশনে 1949 থেকে 1970 পর্যন্ত। জীবনের শেষ প্রান্তে এসে ক্যামেরার সামনে বসে তার এক কথায় আমেরিকার ভিত্তি কেঁপে উঠল। Frequent basis from the Federal Bureau of Investigation was also receiving reports from other government agencies. তার মতে JFK এর হত্যার পিছনে ছিল স্বয়ং লিন্ডন বি জনসন। হ্যাঁ, সেই ভাইস প্রেসিডেন্ট যিনি কেনেডির মৃত্যুর পরেই প্রেসিডেন্ট হন। হান্ট বললেন জনসনই CIA কে নির্দেশ দিয়েছিল কেনেডিকে সরাতে। এই কথার কোনো কোর্ট রুম ছিল না, কোনো বিচার হয়নি, কিন্তু এই একটাই বাক্য যেন আমেরিকার ইতিহাসের বুক চিরে দিয়ে গেল। সত্যিই কি জনসনের ইচ্ছায় CIA কেনেডিকে সরিয়ে দিয়েছিল, নাকি এটা কোনো ক্ষোভে ভরা CIA কর্মকর্তার শেষ বিভ্রম? জবাব মেলেনি। জানা যায় প্রেসিডেন্ট কেনেডি তখন এমন নীতি গ্রহণ করতে যাচ্ছিলেন যা দেশ ও বিশ্বের ভারসাম্য বদলে দিতে পারত। তিনি চেয়েছিলেন
সিআইএ এর ক্ষমতা সীমিত করতে, যেটা ছিল একটি গোপন অথচ অত্যন্ত শক্তিশালী সংস্থা। তিনি চেয়েছিলেন ফেডারেল রিজার্ভের নিয়ন্ত্রণ নিতে, অর্থাৎ দেশের আর্থিক নীতিতে পরিবর্তন আনতে। তাছাড়া তিনি ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করতে চান, যা তখন একটি বিতর্কিত ও ব্যাপক বিরোধিতার বিষয় ছিল। এই সমস্ত উদ্যোগগুলোর কারণে তিনি শত্রু তৈরি করেছিলেন রাষ্ট্রের অভ্যন্তরে শক্তিশালী মহলের মধ্যে, এবং সেই কারণেই হয়তো ঘটে সেই ভয়ানক হত্যাকাণ্ড। পরবর্তীতে তার ছোট ভাই রবার্ট কেনেডিও রাজনৈতিক হত্যার শিকার হন নির্বাচনের সময়। এইসব ঘটনা আমেরিকার সামনে রেখে যায় একের পর এক প্রশ্ন, যা আজও সমাধান হয়নি। আরও বিস্ময়ের বিষয়, জন এফ কেনেডির মস্তিষ্ক আজও খুঁজে পাওয়া যায়নি। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণের অস্তিত্ব হারিয়ে গেছে, যেন কোনো অপস্মৃতির ছায়া সেই রহস্য ঢেকে দিয়েছে। আমরা আজও সেই প্রশ্নের উত্তর খুঁজছি, যা কেউ দিতে চায় না। সবশেষে আমরা ভাবতে বাধ্য হই, এই হত্যাকাণ্ডে কি ছিল এক পাগলের একক কাণ্ড, নাকি এক রাষ্ট্রীয় চক্রান্ত? সিআইএ এর প্রথম পরিচালকের কথাই কি তবে চিরন্তন সত্য? কখনো কখনো রাষ্ট্রকে বাঁচাতে হলে সত্যকে হত্যা করতে হয়।